ডিবিসিতে একটা টক শোতে, সেখানে প্রফেসর আইনুল নিশাত আরান শুনো, তাহলে শুনলাম পাবা, আগ্রহ পাবা। আর বন্যা নিয়ে নানা কথা, এই ছেলে এসে বলে গেল যে বন্যা কিভাবে হলো, এটা নিয়ে নানা রকম। তার আগে কে যেন উনি সে বললো না যে একটা বিশাল ব্যাপার আছে, সেসব কথাবার্তা গেল। কিন্তু আরেকটা কথা আসলো, যেটা আমাদের কদিন ধরে, বেশ 1 বছর ধরে কি 2 বছর ধরে আলোচনা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা, ঠিক কিনা? খুব আলোচনা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আমি বলছি, এই যে তিস্তা মহাপরিকল্পনার নামে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আমি ষড়যন্ত্র কেন বলবো না, কারণ আইইউসিএন একটা তিস্তার অববাহিকার ম্যাপ তৈরি করে। সেই ম্যাপে তিস্তা নদীর 2 পাশের যে 2টো বাঁধ আছে, এই বাঁধের ভেতরে এলাকাটা কেবল বাংলাদেশের অববাহিকা দেখানো হয়েছে আইইউসিএন। এবং সেই অববাহিকা দেখানোটা পশ্চিমবঙ্গের পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের যে জল বই আছে, বইয়ের মধ্যে উনিও দেখিয়েছেন। সেই অববাহিকাতেই এই তিস্তা মহাপরিকল্পনা, 2 পাশে বাঁধ, মাঝখানে যে এলাকা, সেটা। যে কোনো জল বিশেষজ্ঞ, আমাদের পাশে অধ্যাপক আছেন বা যারা করেন, তারা জানেন যে নদীর একটা বন্যা প্রবাহ পথ থাকে, আর নদীর প্লাবন ভূমি থাকে। নদীর দ্বারা, নদীর জলে পুষ্ট ভূগর্ভস্থ জলের একটা ক্ষেত্র থাকে। সমস্তটা মিলেই হলো নদীর অববাহিকা। আইইউসিএন কেন ওই দুই পাশের যে বাঁধ আছে, বাঁধের মধ্যেকার এলাকা দেখালো, এবং সেটার পরিমাণ 3000 বর্গ কিলোমিটার, হয়তো খুব জোর হবে। সিকিমে আছে 10,000, পশ্চিমবঙ্গে আছে 3000, আর বাংলাদেশে 3000। তাহলে বাংলাদেশে তিস্তার অধিকার কতটুকু হলো? এভাবে কেন দেখানো হলো? এটা একটা ষড়যন্ত্র না তো কি? আর তাছাড়া ওই প্রকল্প যেখানে নাকি তিস্তা প্রায় বন্যা হয়, বন্যার প্রবাহ ওই বন্যা পথ দিয়ে যায়, তার ভিতরে যে কোনো কাজই করা হোক না কেন, আমি বহু জনে প্রশ্ন করেছি, আমি বলেছি এই কাজের ফলে উপকৃত হবে রংপুরের কিছু ঠিকাদার, তারা কাজ পাবে, আর কনসালটেন্টরা যারা ওখানে ডিজাইন করবে, ওখানে কাজ পাবে, কাজ করতে গিয়ে যে কাজই করবে 1 বছর বন্যায় তা ভাসিয়ে নিয়ে চলে যাবে, শেষ। এই ষড়যন্ত্র কেন? এটা অল্প কথায় বলতে হয় তো, বলে অন্য প্রসঙ্গে গেলাম। এরপরে প্রফেসর আইনুল নিশাত, ওনার যখন দুজন তো পরে যখন ওনাকে যখন কথা বলতে হয়, উনি কি পড়ান, ওনার কি পিএইচডি থিসিস কি, উনি কোথায় কি পড়েছেন, এগুলো বললেন। এর ধারে কাছে গেলেন না। কেন গেলেন না? কেউ জানো কিনা? কেউ বুঝতে পারছো কিনা? আইইউসিএন যখন এই ম্যাপ তৈরি করে, তখন উনি আইইউসিএন এর প্রধান ছিলেন। আইইউসিএন যখন এই ম্যাপটা তৈরি করে, তখন এই আইইউসিএন এর প্রধান ডক্টর আইনুল নিশাত ছিলেন। বুয়েট থেকে উনি ডেপুটেশনে গিয়ে ওখানে মানে ছুটি নিয়ে ওখানে গেছিলেন। আপনারা জানেন কেন এই ম্যাপ তৈরি করা হলো? তিস্তার পানিতে পুরা দিনাজপুর রংপুর ভেসে যায়, ওটা কি তার ইয়ে নয়, তার অববাহিকা নয়? এখন আমাদের আলতাফ পারভেজ পানি যুদ্ধ বই লিখেছেন, নেই এখন এই পাশে। আমাদের ছেলে মেয়েরা জানে যে বিশ্বের 3য় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে, অনেক রেফারেন্স আনতে পারেন, অনেক বিজ্ঞজনের কথা আনতে পারেন। আমাদের দেশে নদীর পানি নিয়ে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল ফারাক্কা ব্যারেজ নিয়ে, তাই না? ফারাক্কা ব্যারেজ নিয়ে 1975 সালে এটা চালু করা হয়, ঠিক আছে? এই যখন চালু করা হলো, তখন একটা বড় একটা ঘটনা হয়েছিল, সে সবাই জানে। মৌলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছিলেন, করেননি? সবাই জানে। আজকে পানি নিয়ে যেখানে বসে আছি আমরা, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ জানে যে মৌলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছিলেন 16ই মে, নাকি? উনি ফারাক্কা মার্চ করতে গেলেন কেন? উনি কানসাট মার্চ করলেন না কেন? উনি চাঁপাইনবাবগঞ্জ মার্চ করলেন না কেন?
দেশের ভিতরে তো উনি ছিলেন, দেশের ভিতরে তো থাকতে পারতেন। আজকে যত চেঁচামেচি হচ্ছে গজলডোবা যে তিস্তা পানি সরিয়ে নিচ্ছে, আমি বারবার বলছি যে গজলডোবা মার্চ করতে হবে। আমাদের যারা রাজনীতিবিদরা তারা তিস্তা মার্চ করে আমাদের ওখানে যে ব্যারিস্টার আছে সেই পর্যন্ত গিয়ে ওখানে চলে আসে। কেন বাংলা বান্দা বলতে যেতে পারতাম না? কেন পঞ্চগড় পর্যন্ত যেতে পারতাম না? গেলে পরে হয়তো ঠেকিয়ে দিত, না যেতাম, কিন্তু কেন বললাম না যে আমরা গজলডোবা মার্চ করব, আমরা বলে তিস্তা মার্চ করব? ওই ভাষা নেই। পড়াশোনা জানতো না, কে বলতো আনপড় লোক, একটা পড়াশোনা জানে না, কিচ্ছু না, সে তো অনেকে কিছু বুঝতো। আমাদের এত পণ্ডিত, এত ইয়াং ম্যান এখানে বসে আছে, তারা যোদ্ধা। একটু আগে বলাই হয়েছে যা এমন একটা প্রজন্ম তৈরি করতে চায় যারা এটা করতে পারবে। কেন বোঝে না?